সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটা স্পেশালি ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরের ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বানানো। ফায়ার সার্ভিসে ইন্টারভিউ শুরু হচ্ছে 18 আগস্ট থেকে। সবাই এখন ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কীভাবে ইন্টারভিউতে আমি তৈরি হব, কীভাবে আমি ইন্টারভিউতে ভালো মার্কস পাবো, এবং সর্বোপরি আমাদের যে কল লেটার সেটা আমরা কিভাবে পাবো। কারণ জেআইবিটি হোক, টিপিএসসি হোক কিংবা পুলিশে হোক, কল লেটার সবসময় যে এডমিট কার্ড বা কল লেটার সেটা সবসময় অনলাইনেই পাওয়া যায়, অনলাইন থেকেই নেওয়া যায়। কিন্তু ফায়ার সার্ভিসের যে কল লেটারটা, এটা বলা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আসবে, তাহলে টেনশন থেকেই থাকে এখন আসছে না কেন, কবে আসবে, না আসলে কী করবে, সে বিষয়ে আমরা থাকবো, বা স্পেশালিস্টের বিষয়ে কী আপডেট আছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা ইন্টারভিউর ফার্স্ট পার্ট নিয়ে এসেছিলাম, সেখানে সবার সহযোগিতা পেয়েছি, সবাই ভিডিওটা হেল্পফুল হয়েছে। তাই আজকে আমরা ফায়ার সার্ভিসে যে ইন্টারভিউ রিলেটেড সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আজকে ভিডিওতে যে প্রশ্নগুলি বা সমাধানগুলি আলোচনা করব আমরা, সেগুলি 100% তোমাদের কাজে লাগবে এবং ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনই তোমরা পাবে। মিলিয়ে নিতে পারো, না যদি পাও অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই আমাদের জানাবে। আমরা 100% কনফার্ম এই সব ক্যাটাগরি থেকেই প্রশ্ন তোমাদের ইন্টারভিউতে আসবে, তোমরা সেভ করে রাখতে পারো। 18 আগস্ট থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। আমরা এখনও জানতে পারিনি কিন্তু কার কবে ইন্টারভিউ, সেটা তোমরা শীঘ্রই জানতে পারবে। কোশ্চেনগুলোর স্ট্রাকচার কীরকম, ফায়ার ট্রায়াঙ্গেল বা অগ্নি ত্রিভুজ কী, এরকম 3টা জিনিস আছে যেগুলোকে অগ্নি ত্রিভুজ বা ফায়ার ট্রায়াঙ্গেল বলা হয়। একটি হলো তাপ, একটি হলো জ্বালানি, একটি হলো অক্সিজেন। তাপ যদি না দেওয়া হয়, জ্বালানি খরচ না করা হয়, কিংবা অক্সিজেন যদি না থাকে, আগুন কিন্তু নিভে যাবে। যে কোনো একটা সরিয়ে নিলে তোমরা আগুন নিভে যাবে। তাপ, জ্বালানি, অক্সিজেন থেকে কোনটা সরিয়ে নিলে আগুন নিভে যাবে, যেটা খুশি সেটাই সরিয়ে নাও, আগুন নিভে যাবে। তাই এগুলিকে অগ্নি ত্রিভুজ বলা হয়। আগুন দেখতে পেলে আপনি এজ এ নাগরিক হিসাবে প্রথম কী করবেন? 1 নম্বর কোশ্চেনটা এরকম আসতে পারে। 2 নম্বর, আগুন দেখতে পেলে বা আগুন লেগেছে কোথায়, এজ এ ফায়ার সার্ভিস কর্মী হিসেবে সবার আগে আপনি কী করবেন? 2টা কোশ্চেন, একটা হলো আপনি নাগরিক হিসাবে কী করবেন, একটা হলো ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠিত কর্মী চাকরি পাওয়ার পর আপনি কী করবেন। ফায়ার সার্ভিসে তো অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম বাজাবো, সঠিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মীর বা এজ এ টিম লিডার বা টিম ওয়ার্ক হিসাবে, যাতে ওই আগুনের মাধ্যমে কারো ক্ষতি না হয়, জীবনহানি না হয়, নেভানোর আমরা চেষ্টা করব। জরুরি সারাদানকারী দলকে অবহিত করব। এজ এ নাগরিক হিসাবে ফায়ার সার্ভিস কর্মীকে অবহিত করব, পুলিশকে জানাবো। আর এজ এ ফায়ার সার্ভিস কর্মী হিসাবে আমরা সবাই মিলে যাব, সেখানে গিয়ে আগুন নেব। এবং যদি সিঙ্গেল থাকে, আমি ফায়ার সার্ভিস কর্মী, আমি তো অফিসে নই, বাড়ির কাছে দিয়ে আগুন লেগেছে, তাহলে আমার যা যা করণীয়, প্রথমত দমকল বা আমাদের স্টাফটা কলিগদের ফোন দিতে হবে, নিয়ারেস্ট যারা আছে। তারপর নিজে থেকে দেখতে হবে গ্যাসের আগুন লেগেছে না কারেন্টের আগুন লেগেছে। যদি গ্যাসের আগুন লেগে থাকে, এটা নেভানোর কী কী পদ্ধতি আছে সেগুলি আমি অবলম্বন করব, যেগুলি আমি ট্রেনিং প্রাপ্ত হয়েছে বা যেগুলি আমি জানতে পারি। ক্যান ইউ ডেসক্রাইব ইয়োরসেলফ ইন 3 ওয়ার্ড? 2টা কোশ্চেন 2 রকম। তুমি নিজের বিষয়ে বলো। নিজের বিষয়ে যখন বলতে বলবে, নাম, বাবার নাম, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস আর হবি, এগুলোই আসবে। নিজের বিষয়ে যদি বলতে বলে, নাম, বাবার নাম, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস অ্যান্ড হবি যদি থাকে, বা তুমি কী করো বর্তমানে। এখন যদি বলে 3টা ওয়ার্ডের মাধ্যমে নিজের ডেসক্রাইব করো, 3টা ওয়ার্ড শুধু বলতে বলেছে, তখন আমি খুব হেল্পফুল, আমি ফাস্ট এবং ক্লিয়ার, 3টা শব্দ হয়ে গেছে। পছন্দ হচ্ছে না, ছেড়ে দাও। আমি উৎসাহী, আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ, পছন্দ হয়েছে না, ছেড়ে দাও। আমি সাহায্যপরায়ণ, কৌতূহলী এবং মানিয়ে নিতে সক্ষম, যে কোনো 3টা শোনাম। যখন আমি আত্মবিশ্বাসী, আমি কনফিডেন্স আছে আমার মধ্যে, আত্মবিশ্বাসী, হেল্পফুল, আরেকটা নিতে পারো,
মানিয়ে নিতে সক্ষম, আমি আত্মবিশ্বাসী, আমি হেল্পফুল, আমি মানিয়ে নিতে সক্ষম, বা আমি বন্ধুত্বপূর্ণ, স্পষ্ট এবং আমি সাহায্যপরায়ণ, যেটা হেল্পফুল বলে, সেটাও মেনে নিতে পারো। যে কোনো তিনটা এখান থেকে নিয়ে নিতে পারো। আপনি কি বড় কোনো দলের সামনে উপস্থাপনা করতে ও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কারণ আপনি ফায়ার সার্ভিসে চাকরি পাবেন। ফায়ার সার্ভিসে চাকরি পাওয়ার পর এমনও পরিস্থিতির সময় আসতে পারে, বীর হতে পারে, সবাইকে শান্ত করার প্রয়োজন হতে পারে। বীর উচ্ছৃঙ্খল হলে তাদের কীভাবে শান্ত করা যায়, কীভাবে সঠিক পরিস্থিতিতে ইমার্জেন্সি যে সার্ভিসটা সেটা দেওয়া যায়, তার জন্য দলের সামনে বা যে লোকগুলা থাকবে জনসাধারণ, তাদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন কি না, কীভাবে শান্ত করবেন পরিস্থিতিটা, কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। আপনি বড় কোনো দল বা গোষ্ঠীর সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন কিনা, কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা এজ এ ফায়ার সার্ভিস কর্মী হিসেবে। ঠিক আছে, ফায়ার সার্ভিস কর্মী হিসেবে সবার সামনে কথা বলা, বক্তব্য রাখা, এটা আমার প্রধান দায়িত্ব। কারণ দমকল বিভাগের কর্মীরাই কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে, কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ফায়ার রিলেটেড দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটলে, যে কোনো ধরনের ইমার্জেন্সি সার্ভিস আসলে সেখানে গিয়ে যদি পরিস্থিতি শান্ত করতে হয়, পরিস্থিতি স্বাভাবিক করতে হয়, জনসাধারণকে বোঝাতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, অনেক সময় জনসচেতনমূলক কাজ করতে হবে আমাদের, জনগণকে বিভিন্ন বিষয়ে অবহিত করতে হবে, স্কুলের স্তরে হোক বা রাজ্য স্তরে হোক, সেখানে এমন কর্মশালা করতে হবে, সেখানে গিয়ে আমাদের কথা বলতে হতে পারে। অর্থাৎ বড় ধরনের জরুরি পরিস্থিতিতে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, স্পষ্টভাবে ব্যবস্থা যাতে জীবন বাঁচানো যায় এবং জনসম্মুখে জনসচেতন তৈরি করা, এটাই ফায়ার সার্ভিস কর্মীর কাজ এবং আমি এটা অবশ্যই করতে পারব। আপনি কি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন নাকি দলের সাথে? আমি ফায়ার সার্ভিস কর্মী হিসাবে চাকরি পাবো, আমি স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করব কেন? আমি দলগতভাবে কাজ করব। ফায়ার সার্ভিসের কাজটা কিন্তু দলগতভাবে। উত্তর, আমি দলগতভাবে কাজ করব, আমি স্বাধীনভাবে কাজ করব না। কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা দলগত কাজ করলে পছন্দ করেন, কারণ জীবন রক্ষা, আগুন নেভানো কাজ দ্রুত সমন্বয়, পারস্পরিক আস্থা, সম্মিলিত শারীরিক প্রচেষ্টার প্রয়োজন হয়। দলের প্রতিটি সদস্যের নির্দিষ্ট দায়িত্ব থাকে, বিপজ্জনক পরিস্থিতিতে একের উপর নির্ভরতায় সবাইকে নিরাপদ রাখে। প্রাথমিক চিকিৎসা এবং জরুরি চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাকে কি বলতে পারেন? ইন্টারভিউরা, দেখো, প্রাথমিক চিকিৎসা আর জরুরি চিকিৎসার মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে, এরপর তো নিজের অভিজ্ঞতাটা স্বীকার করব। প্রাথমিক চিকিৎসা হলো কোনো ছোটোখাটো ব্যাপার যেটা বাড়িতে ইনিশিয়ালি মানে চিকিৎসা করা যায়, কেটে গেল, পড়ে গেল, ব্যথা পেল, ঠিক আছে, জ্বর, সর্দি, কাশি, ইনিশিয়ালি বাড়িতে যে ওষুধপত্র আছে, ব্যান্ডেড যা আছে, তাদের যেটা করা যায়, এটা হলো প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা সবগুলা ক্ষেত্রেই করা দরকার। হসপিটালে নিয়ে যাওয়ার আগে আমি যতটুকু জানি এতটুকু চিকিৎসা দেওয়ার দরকার, এতটুকু আমার হেল্প করা দরকার। আর জরুরি চিকিৎসা এখন কোনগুলোর মধ্যে পড়ে? কেউ হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা আছে, ঠিক আছে, সিটিআর যেটা প্রাথমিক চিকিৎসা কিন্তু পড়ে। তুমি হসপিটাল নিয়ে যাওয়ার আগে যে চিকিৎসাটা তুমি করলে, কেউ কারেন্টে শর্ট খেলো, হসপিটাল নিয়ে যাওয়ার আগে গরম দুধ, শরীর মালিশ করা, অনেকগুলো ব্যাপার এখানে আছে। প্যারালাইস হয়ে যেতে পারে, অনেকগুলো ব্যাপার এখানে আছে, প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তারপর জরুরি চিকিৎসা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তাতে, প্রাথমিক চিকিৎসা কী দেবে? এটা ডাইরেক্ট জরুরি চিকিৎসা। আগুন লাগলো, এটা প্রাথমিক চিকিৎসা কী দেবে? ডাইরেক্ট জরুরি। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জরুরি চিকিৎসা অবশ্যই দিতে হবে, যদি প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেটা সারাই না হয়। এটা দুইটার ভিতরে ডিফারেন্ট, ঠিক আছে। প্রাথমিক চিকিৎসা আমি দিয়েছি, বা আমি পরিবারের সাথে কিছু ঘটনা শেয়ার করতে পারো। আর জরুরি চিকিৎসা যেটা যদি তুমি করে থাকো করবে, না করে থাকলে আমি এখনও এই পরিস্থিতিতে পড়িনি। বা বাড়িঘরের যে চিকিৎসাগুলি মা বাবা ভাই বোন যদি ইমার্জেন্সি হসপিটালে নেন, সেটাও জরুরি চিকিৎসা পড়ে, সেটাও তোমরা শেয়ার করতে পারো, বা বন্ধু বান্ধবেরটাও শেয়ার করতে পারো। এই পদের জন্য প্রাসঙ্গিক কী কী যোগ্যতা আপনার কাছে আছে? ফায়ারম্যান হিসাবে বা ড্রাইভার হিসেবে জয়েন করতে চান, ড্রাইভার হিসেবে ধরে জয়েন করতে কী কী যোগ্যতা আছে? আমার ড্রাইভিং লাইসেন্স আছে, হেভি ভেহিকেল আমি চালাতে পারি, আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে,
এবং ড্রাইভিংয়ের সাথে সাথে আমি ইমার্জেন্সি আর কোনো রেসপন্স যদি প্রয়োজন পড়ে সেটাও আমি করতে পারব। কিছু ফুল ফর্ম জিজ্ঞাসা করা হতে পারে, আমরা অনেকগুলি নিয়ে এসেছি, এডি জিজ্ঞাসা করাবে সেটা বলছি না, ফুল ফর্ম কিছু অবশ্যই শিখে যাবে। যেমন এইচডিএমএ ফুল ফর্ম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সিপাত স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এমএলএ মেম্বার অফ রেজিস্ট্রি অ্যাসেম্বলি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ইদানিং আমাদের ডিজিপি উনি যে দেহত্যাগ করেছে বা মারা গিয়েছেন, আত্মহত্যা করেছে, সেই বিষয়ে কোশ্চেন বা সে বিষয়ে তুমি কী জানো এক দুটো কোশ্চেন করতে পারে। ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, এসসি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, একটি ডিস্ট্রিক্টের পুলিশের হেড হলো এসপি, ঠিক আছে। এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ, এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, এসআই সাব ইন্সপেক্টর, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, ইএল আনলিভ। আনলিভ কিন্তু আমরা পাই বছরের ছুটি, যেটা বলে 30 দিন ছুটি। সিএল ক্যাজুয়াল লিভ, বছরে 12টা ছুটি। আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, টিপিসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস, টিপিএস ত্রিপুরা পুলিশ সার্ভিস, এসসি হেড কনস্টেবল, পিআই পুলিশ ইন্সপেক্টর, পিএসআই পুলিশ সাব ইন্সপেক্টর, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসএচও স্টেশন হাউস অফিসার, বিএ ব্যাচেলর অফ আর্টস, ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিআইজি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এআইজি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, স্টেট হেড যিনি ডাইরেক্টর জেনারেল পুলিশ, ত্রিপুরা পুলিশের যে কোনো স্টেটের হেড, যে সবচেয়ে বড় দায়িত্ব যারা আছে পুলিশের। আইবি ইন্টেলিজেন্স ব্যুরো, সিআইডি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আরপিএফ রেলওয়ে পুলিশ ফোর্স, সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এফআইআর ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, এমবিবি কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজ। এই ধরনের কিছু ফুল ফর্ম তোমার জানতে চাইতে পারে, কিছু ফুল ফর্ম তোমরা অবশ্যই শিখে যাবে। এ বিষয়ে তুমি কী জানো মানে কিন্তু সবচেয়ে প্রথম ফুল ফর্ম। এখন ত্রিপুরার সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের কথা বলছি, ধলাই। সবচেয়ে ছোট ঊনকোটি। জনসংখ্যা যদি দেখো, সবচেয়ে বড় আমাদের ওয়েস্ট ত্রিপুরা, সবচেয়ে ছোট ঊনকোটি। ন্যাশনাল হাইওয়ে, আমাদের সবার একটা ভুল ধারণা আছে, আমাদের ত্রিপুরার যে ন্যাশনাল হাইওয়ে একটি আছে NH8, সেটা কিন্তু ভুল। আমাদের ত্রিপুরার যে টোটাল ন্যাশনাল হাইওয়ে 6টা আছে, টোটাল 6টা। উত্তর জাগতে পারে কীভাবে ওই 6টা ন্যাশনাল হাইওয়ে? এই কোশ্চেনটা মানে জিআরবিটি আর পুলিশ কনস্টেবলে অনেকজনকে করেছে, এই কোশ্চেনটা করতে পারে, ঠিক আছে। ন্যাশনাল হাইওয়ে যেমন NH8 আসাম থেকে শুরু হচ্ছে, চুরাইবাড়ি, মনু, আমবাসা, তেলিয়ামুড়া, আগরতলা, বিশালগড়, বজ্রলা, উদয়পুর, সাবরুম পর্যন্ত গিয়েছে, ইন্দো বাংলাদেশের বর্ডার পর্যন্ত গিয়েছে NH8। এটা ত্রিপুরার সবচেয়ে বড় জাতীয় সড়ক। তাছাড়া NH108 আছে, মিজোরাম শাখান থেকে মনু পর্যন্ত এসেছে। 108A আছে, জুলাইবাড়ি থেকে বেলুনিয়া গিয়েছে। NH108B আছে, আগরতলা থেকে খোয়াই গিয়েছে। NH208 আছে, কুমারঘাট থেকে তেলিয়ামুড়া। NH208A আছে, আগরতলা থেকে খোয়াই। আগরতলা থেকে খোয়াই, এ হলো 6টা জাতীয় সড়ক। নেক্সট ডিস্ট্রিক্ট। এখন ধলাই ডিস্ট্রিক্ট বিষয়ে এখানে আমি নিয়ে এসেছি, যে ধলাই ডিস্ট্রিক্ট বিষয়ে তুমি কী জানো লেখো, বা সরি লেখো না, বলো। এখন তুমি তো ধলাই ডিস্ট্রিক্টের বাসিন্দা না, তো তোমাকে তো ধলাই ডিস্ট্রিক্ট করবে না, তোমাকে সিপাহীজলা ডিস্ট্রিক্টে করবে, তোমার ওয়েস্ট ত্রিপুরা করবে, সাউথ ত্রিপুরা করবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নিয়ে সংক্ষেপে একটা আমরা আলোচনা নিয়ে এসেছি। তুমি যেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, ওই ডিস্ট্রিক্ট বিষয়ে কিন্তু জানতে হবে, ভালোভাবে শিখে যেতে হবে, ওই এখান থেকেই কিন্তু কোশ্চেন করা হবে। তুমি সিপাহীজলা ডিস্ট্রিক্টে থাকো, তোমাকে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে ঘুরিয়ে ফিরছে কোশ্চেন করবে না, সিপাহীজলা ডিস্ট্রিক্টে করবে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে কী টুরিস্ট প্লেস আছে? কমলাসাগর আছে, নীরমহল আছে, সিপাহীজলা জু আছে, তো এগুলো তো তোমার জানতে হবে। সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিষয়ে জানতে হবে, হেডকোয়ার্টার কোথায়, বিশ্রামগঞ্জ, কয়টা সাব ডিভিশন আছে, কয়টা ব্লক আছে, সেগুলো কিন্তু জানতে হবে তোমাদের। তাহলে ধলাই ডিস্ট্রিক্ট যদি দেখি, ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার যেটা বলা হচ্ছে আমবাসা। ধলাই ডিস্ট্রিক্টের সাব ডিভিশন আছে আমবাসা, কমলপুর, লংতরাবেলি, গন্ডাছড়া। ব্লক আছে আমবাসা, সালেমা, মনু, দুর্গানগর, গঙ্গানগর, দুর্গাচমনি, ছাউমনু, রয়সাবাড়ি। যদি সিপাহীজলা ডিস্ট্রিক্টে ধরি, সিপাহীজলা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বিশ্রামগঞ্জ। 2012 সালে এস্টাবলিশ হয়েছে। 2012 সালের আগে
এস্টাবলিশড হওয়ার আগে ত্রিপুরাতে 4টা ডিস্ট্রিক্ট ছিল, 2012 সালে ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্ট হয়েছে। নতুন ডিস্ট্রিক্টগুলি যেগুলো হয়েছে সিপাহীজলা, গোমতী, খোয়াই এবং ঊনকোটি। টুরিস্ট প্লেস সিপাহীজলা ডিস্ট্রিক্টে বলে নিয়েছি আগেই। সিপাহীজলা ডিস্ট্রিক্টে কিন্তু একটা বুদ্ধ স্তূপ আছে বস্কনগরে, সেটা বিষয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। ব্লক আর সাবডিভিশনগুলি, বিশালগড় সাবডিভিশনে 2টা ব্লক আছে, বিশালগড় চৈলাম। জম্পুজলায় জম্পুজলা ব্লক। আর সোনামুড়া সাবডিভিশনে 4টা ব্লক আছে, লঞ্চল, মোহনভোগ, বস্কনগর, কাঠালিয়া। ঠিক আছে, সোনামুড়াতে কিন্তু মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, সোনামুড়া নগর পঞ্চায়েত আছে। বিশালগড়ে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল আছে। খোয়াই ডিস্ট্রিক্ট 2012 সালে গঠিত হয়। টুরিস্ট প্লেস খোয়াই ডিস্ট্রিক্ট কী আছে? জঙ্গলমহল, বনমুড়া, ইকো পার্ক, এগুলো কিন্তু তেলিয়ামুড়া কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টের একটা পার্ট, একটা সাব ডিভিশন বলবো। খোয়াই ডিস্ট্রিক্টে 2টা সাব ডিভিশন আছে, খোয়াই এবং তেলিয়ামুড়া। খোয়াইয়ের অধীনে খোয়াই ব্লক আছে, তুলাশিকর ব্লক আছে, পদ্মবিল ব্লক আছে। তেলিয়ামুড়ার অধীনে কল্যাণপুর, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াগামী। একটা খুব সুন্দর জিনিস যেটা, ডিস্ট্রিক্টের নাম খোয়াই, সাব ডিভিশনের নাম খোয়াই, ব্লকের নাম খোয়াই, শহরের নাম খোয়াই। একদম ইউনিক জিনিস এটা। মানে ব্লক, মানে খোয়াই এরিয়াতে যেতে পারি, শহরের নাম, ব্লকের নাম, সাব ডিভিশনের নাম, ডিস্ট্রিক্টের নাম সব সেম। মানে জেলা, ডিস্ট্রিক্ট প্লাস সাব ডিভিশন প্লাস ব্লক প্লাস মিউনিসিপ্যালিটি ইজিক্যাল টু খোয়াই লিখলে হয়ে যাবে। এগুলো হলো খোয়াই ডিস্ট্রিক্টে। গোমতী ডিস্ট্রিক্ট 2012 সালে গঠিত হয়। গোমতী ডিস্ট্রিক্টের টুরিস্ট প্লেসগুলো সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে পর্যটকরা আসে, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, ভুবনেশ্বর টেম্পল, ওল্ড রাজবাড়ি, তীর্থমুখ, ছবিমুড়া, এগুলি গোমতী ডিস্ট্রিক্টের এক পার্ট। গোমতী ডিস্ট্রিক্টের সাবডিভিশন ব্লক যদি দেখি, 3টা সাবডিভিশন আছে, উদয়পুর, অমরপুর, করবুক। উদয়পুরের ব্লক আছে কাকরাবন, কিল্লা, মাতাবাড়ি, তেপানিয়া। অমরপুরে আছে অমরপুর, অম্পি। করবুকে আছে করবুক, শিলাছড়ি। টোটাল 3টা সাবডিভিশন, 8টি ব্লক আছে। সাউথ ত্রিপুরাতে বেলোনিয়া হেডকোয়ার্টার, আর আগে সাউথ ত্রিপুরা হেডকোয়ার্টার ছিল উদয়পুর। গোমতী এবং সাউথ ত্রিপুরা মিলে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ছিল আগে, বর্তমানে হেডকোয়ার্টার বেলোনিয়া। সাউথ ত্রিপুরা টুরিস্ট প্লেসগুলি পিলাগ, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ইন্দো বাংলা মৈত্রী উদ্যান, ঠিক আছে, রাজনগরের দিকে যেটা আছে। এখানে ব্লক, সাবডিভিশন ব্লক যদি দেখি, ব্লক আছে 8টা, সাবডিভিশন আছে 3টা। সাবডিভিশন বেলুনিয়া অধীনে ঋষিমুখ, রাজনগর, ভারতচন্দ্রনগর আছে ব্লক। শান্তিবাজার অধীনে জুলাইবাড়ি, বগাফা, সাবরমন্দি, রূপাইছড়ি, পংবাড়ি এবং সাতচান ব্লক আছে। ঊনকোটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার যেটা কৈলাসহর। টুরিস্ট প্লেস মেইন আকর্ষণ ঊনকোটিতে 2টা সাবডিভিশন আছে এবং 4টা ব্লক আছে। কৈলাসহর, গোপকুমারঘাট 2টা সাবডিভিশন। ব্লক কৈলাসহর অধীনে গৌরনগর, চণ্ডীপুর, কুমারঘাট অধীনে কুমারঘাট এবং পেচারথল। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট নেম নর্থ ত্রিপুরা। হেডকোয়ার্টার হলো ধর্মনগর। টুরিস্ট প্লেস রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, জম্পুই হিল। ঊনকোটি ডিস্ট্রিক্ট কিন্তু আগে নর্থ ত্রিপুরার একটা পার্ট ছিল, 2012 সালে ঊনকোটি নর্থ ত্রিপুরা থেকে আলাদা হয়ে যায়। নর্থ ত্রিপুরাতে 3টা সাবডিভিশন এবং 8টা ব্লক আছে। সাবডিভিশনগুলি হলো ধর্মনগর, কাঞ্চনপুর, পানিসাগর। ব্লকগুলি হলো দমনগর অধীনে যুবরাজনগর, কদমতলা, কালোছড়া। কাঞ্চনপুর অধীনে দশদা, জম্পুহিল, লালচুরি। পানিসাগর অধীনে দামচড়া, পানিসাগর। ওয়েস্ট ত্রিপুরা আগরতলা। টুরিস্ট প্লেস উজন্ত প্লেস, 14 গডস টেম্পল, 14 মন্দির, জগন্নাথ টেম্পল, আরও অনেক মন্দির আছে, অনেক টুরিস্ট প্লেস আছে ওয়েস্ট ত্রিপুরাতে। ওয়েস্ট ত্রিপুরা আগে সিপাহীজলা, খোয়াই, ওয়েস্ট ত্রিপুরা মিলে একটা ডিস্ট্রিক্ট ছিল ওয়েস্ট ত্রিপুরা। 2012 সালে ওয়েস্ট ত্রিপুরাকে ভেঙে 3টা পার্ট হয়, একটি ওয়েস্ট ত্রিপুরা, একটি সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং একটি খোয়াই ডিস্ট্রিক্ট। ওয়েস্ট ত্রিপুরা দিতে সদর, মোহনপুর, জিরানিয়া 3টি সাবডিভিশন আছে। সদর অধীনে ডুকলি ব্লক, মোহনপুর অধীনে বামটি, হাজামুড়া, লেফুঙ্গা, মোহনপুর ব্লক এবং জিরানিয়া অধীনে বেলবাড়ি, জিরানিয়া, মান্দাই, ওল, আগরতলা ব্লক। এগুলি হলো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিষয়ে আমরা জানতে চাইলাম। তুমি যে ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, ওই ডিস্ট্রিক্ট বিষয়ে কিন্তু তোমাকে কুড়িয়ে পেঁচিয়ে কোশ্চেন করা হবে, সেটার জন্য অবশ্যই প্রস্তুত থাকো। এবং তুমি যে অ্যাসেম্বলির অধীনে, সেই অ্যাসেম্বলির এমএলএকে, ডিস্ট্রিক্টের এসপিকে এবং ডিএম বিষয়ে কী জানো, ডিএমের কাজ কী, এসপির কাজ কী, সে বিষয়ে কিন্তু একটু জেনে যাবে। রিভার সিস্টেম যদি আমরা দেখি, ত্রিপুরা রিভার সিস্টেম যেটা দীর্ঘতম নদী যেটা, সেটা হলো মনু, 167 কিলোমিটার। গোমতী নদী উৎসস্থল রাইমা ফং অন্তরায়, শর্মা ফং, আঠারোমুড়া।
তারপরে অন্যান্য যেমন দ্বিতীয় দীর্ঘতম নদী খোয়াই লংতরা হিল থেকে সৃষ্টি হয়েছে, মনু নদীর সাগান হিল থেকে সৃষ্টি হয়েছে। এই যে নদীগুলি বিষয়ে এবং পাহাড়গুলি বিষয়ে আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত? ফাওড়া। আমাদের উদয়পুর শহর কোন নদীর তীরে অবস্থিত? বিশালগড় শহর কোন নদীর তীরে অবস্থিত? সোনামুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? তোমার বাড়ির সামনে যে নদীটা, এটার নাম কি? নদীটা কী বাহী নদী? উত্তর, পশ্চিম, দক্ষিণ কী বাহী নদী? সে বিষয়ে একটু স্টাডি করে যেতে হবে। নদী এবং পাহাড়, উচ্চশৃঙ্গ, বেতলাংশী, সবচেয়ে বড় পাহাড়, কয়টা পাহাড় আছে, পাহাড় শ্রেণী আছে, বর্মরা, আঠারমোড়া, এইগুলা একটু দেখে যেতে হবে। এরপরে ত্রিপুরার ট্যুরিস্ট প্লেসগুলোর বিষয়ে একটু ভালোভাবে স্টাডি করবে। নীরমহল, জলের প্রাসাদ, পুরো ভারতে দুইটা আছে, একটি জলমহল, একটি নীলমহল। নীলমহলটি আমাদের ত্রিপুরা রাজ্যে, জলের মাঝখানে যেটা প্রাসাদ বলা হয়। ত্রিপুরা ঐতিহ্য, ত্রিপুরার গৌরব। 1930 সালে কাজ শুরু হয়, 1988 সালে সম্পন্ন হয়। ভারতের দুইটা জলপ্রসাদ আছে, একটি নীলমহল, আরেকটি হলো রাজস্থানের জলমহল। ঊনকোটি কিন্তু বিশেষ একটা ভাস্কর্য, প্রাচীন সেবস্থান হিসেবে পরিচিত। ইউনেস্কো থেকে কিন্তু এটি জিওটেক বা অতিপ্রিয় স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে 2022 সালে। ত্রিপুরা সুন্দরী মন্দির 1501 সালে এস্টাবলিশড হয়। মহারাজা ধনমাণিক্য এটা প্রতিষ্ঠিত করে, যা মাতাবে নামে পরিচিত। মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। কিংবদন্তি বলে সতীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল এখানে করেছিল। ডুম্বুর জলপ্রপাতটি মনোমুগ্ধকর জলাশয়, অমরপুর মহকুমা অবস্থিত, আগরতলা 115 কিলোমিটার দূরে। শিবের ডুম্বুর আকৃতির বলে একে ডুম্বুর নাম দেওয়া হয়েছে। গোমতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট এখানে আছে। এখানে প্রতি বছর 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা হয়। কমলাসাগর মন্দিরটি 15 শতকের দিকে রাজা ধনমাণিক্য পাহাড়ের চূড়ায় নির্মিত করেছিল, বাংলাদেশ সীমান্তের পাশে। এর কাছে একটি কৃত্রিম হ্রদ আছে, তার নাম কমলাসাগর। এখানে ধনমাণিক্য যখন 15 শতকের রাজা ছিল তখন ইনি নির্মিত করে। চৌদ্দত মন্দির হিন্দু মন্দির, যা ভারতের ত্রিপুরা পুরাতন আগরতলায় অবস্থিত। মন্দিরটি 1761 সালে ত্রিপুরা রাজা কৃষ্ণমাণিক্য দ্বারা চতুর্দশ দেবতা নামে বা সম্মানে নির্মিত করা হয়েছিল। এইখানে খাচ্চি পূজা হয় প্রতি বছর আষাঢ় মাসে। উজন্ত প্রসাদ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজপ্রাসাদ, যা 1901 সালে মহারাজা রাধাকিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয় এবং নামটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল। 2011 সাল থেকে পর্যন্ত রাজ্য বিধানসভা অধিষ্ঠিত ছিল। বর্তমানে এটি ত্রিপুরা রাজ্য জাদুঘর বা মিউজিয়াম যেটা বলা হয়, যেটা রাজধানী আগরতলা। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে গোমতী আছে, রোয়া আছে, সিপাহীজলা আছে, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা উদ্যানগুলি বিষয়ে অবশ্যই জানবে। গোমতী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সবচেয়ে বড়। রোয়া আছে আমাদের উত্তর ত্রিপুরাতে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে, আর তৃষ্ণা আছে আমাদের সাউথ ত্রিপুরাতে। ছবিমুড়া গোমতী নদীর তীরে খাড়া পাহাড় দেওয়ালে পাহাড়ে খোদাই করে প্যানেলের জন্য ছবিমুড়া নামে পরিচিত। ছবিমুড়ায় শিব, বিষ্ণু, কার্তিক, মহিষাসুর, মর্দিনী, দুর্গা, দেবদেবী বিশাল খোদাই করা মূর্তি আছে। গোমতী জেলা অন্তর্গত অমরপুর মহকুমার হৈচক গোমতী নদীর তীরে অবস্থিত। পিলাক ত্রিপুরা রাজ্যের দক্ষিণে ত্রিপুরা জেলার শান্তিগঞ্জ মহকুমার একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আরেকটা আছে কিন্তু বস্কনগর, ঠিক আছে, বুদ্ধস্তূপ যেটা পাওয়া গিয়েছে। জম্পু হিল উত্তর পূর্ব রাজ্যের পূর্ব অংশে উত্তর ত্রিপুরা জেলার মিজু পাহাড় অর্থাৎ লুসাই পাহাড়ের একটা অংশ। পাহাড়শ্রেণীর গড় উচ্চতা সমুদ্র উচ্চতা থেকে 1000 মিটার। এখানে 930 মিটার উঁচু বেতলাংশী ত্রিপুরার সর্বোচ্চ পয়েন্ট। বর্তমানে কমলা উৎপাদন কমে যাওয়া অন্যান্য কারণে এখানে কমলা সব বন্ধ হয়ে আছে। এই টুরিস্ট প্লেস বিষয়গুলো জানতে চাবে। এখন সব টুরিস্ট প্লেস বিষয়ে তোমাকে কোশ্চেন করা হবে না, তোমার ডিস্ট্রিক্টে যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো বিষয়ে একটু ভালোভাবে স্টাডি করতে হবে। সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমরা বলছি এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, যারা ফায়ার সার্ভিসের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে কিংবা স্পেশালিস্ট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই ভিডিওটা খুব হেল্পফুল। এখান থেকে কোশ্চেন আসবেই। গদবান্দা শর্ট কোশ্চেন পড়তে যাবে না, একটু লং টাইপ কোশ্চেন। ইন্টারভিউ মানে শর্ট কোশ্চেন না, ইন্টারভিউ মানে লং টাইপ কোশ্চেনে কিন্তু করা হয় বেশি। তাই একটু বেশি করে নিজেকে সময় দিতে হবে, স্টাডি করতে হবে। তারপর যেহেতু ত্রিপুরায় সরকারি চাকরি করবে, ত্রিপুরা মিনিস্টার বিষয়ে জানবে না সেটা তো হয় না। ত্রিপুরার মন্ত্রিসভা সদস্য বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান কিন্তু তোমার থাকতে হবে, না হলে কিন্তু তুমি আটকে যাবে। কাউন্সিল অফ মিনিস্টার যদি আমরা দেখি,
মুখ্যমন্ত্রী ডক্টর মানেক শাহ, ওনার কাছে কী কী দপ্তর আছে? হোম ডিপার্টমেন্ট, যেখানে পুলিশ চলে আসে, টিএসআর চলে আসে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট। পিডাব্লিউ ডিপার্টমেন্ট। ইভেন ওনার কাছে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টও আছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু ওনার কাছে আছে। স্কুলে শিক্ষামন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। আর উচ্চ শিক্ষামন্ত্রী হলো কৃষ্ণমোহন, ভুল করবে না কিন্তু, শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, আর উচ্চ শিক্ষামন্ত্রী হলো কিশোর বর্মন। ওনার কাছে কিন্তু অনেক বেশি দপ্তর আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। অনেক কেন্দ্রে একটা দাবি করছে রেগুলার শিক্ষামন্ত্রী, রেগুলার স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজন আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। মন্ত্রিসভার দ্বিতীয় বরিষ্ঠ মন্ত্রী হলো মন্ত্রী রতনলাল, ওনার কাছে আছে পাওয়ার, বিদ্যুৎ দপ্তর যেটা আমরা বলি, কৃষি এবং কৃষি কল্যাণ, কৃষি দপ্তর, ল এবং ইলেকশন ডিপার্টমেন্ট ওনার কাছে আছে। তারপর পানজিৎ সিংহ রায় আমাদের অর্থমন্ত্রী, তাছাড়া আইটি প্ল্যানিং কোঅর্ডিনেশন দপ্তরের মন্ত্রী কিন্তু মাননীয় মন্ত্রী পানজিৎ সিংহ রায়। শান্তনা চাকমা মহোদয়া, ওনার কাছে আছে ইন্ডাস্ট্রি, কমার্স, শিল্প বাণিজ্য, জেল। হোম ডিপার্টমেন্টের যে জেলের পার্টটা, এটা মাননীয় মন্ত্রীর কাছে আছে। ওবিসি ওয়েলফেয়ার পার্টটাও কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে আছে। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনাকে ফুড, সিভিল সাপ্লাই, কাস্টমার অ্যাফেয়ার্স, পাশাপাশি ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্টও কিন্তু মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে আছে, অর্থাৎ যোগাযোগ, পরিবহন ব্যবস্থা এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট যেটা আছে সেটা ওনার কাছে। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, ওনার কাছে আছে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড পোস্ট, যুব ক্রিয়া এবং ক্রীড়া কল্যাণ দপ্তর, সোশ্যাল অ্যান্ড সোশ্যাল এডুকেশন অর্থাৎ সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ দপ্তর এবং লেবার অর্থাৎ শ্রম দপ্তর। মাননীয় মন্ত্রী বিকাশ দেবম, ওনার কাছে আছে ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্যাপ, সেরিকালচার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ওনার কাছে আছে। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, ওনার কাছে আছে ওয়েলফেয়ার অফ এসসি শিডিউল কাস্ট, অ্যানিমাল ডিসিজ ডেভেলপমেন্ট এবং ফিশারি ডিপার্টমেন্ট আছে মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের কাছে। মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নামাতিয়া, ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, ট্রাইবাল ওয়েলফেয়ার, টিআরপি অ্যান্ড পিটিজি অ্যান্ড কর্পোরেশন পার্টটা আছে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের কাছে। মাননীয় মন্ত্রী নিমেশ দেববর্মা, ওনার কাছে আছে ফরেস্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যেটা প্রিন্টিং টেশনারি, সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টটা মাননীয় মন্ত্রী উনিশ দেববর্মার কাছে আছে। কিশোর বর্মন, উনি আমাদের সবচেয়ে নতুন যে মন্ত্রিসভা শপথ নিয়েছেন, পঞ্চায়েত, হায়ার এডুকেশন, দেখো এডুকেশন না কিন্তু শুধু হায়ার এডুকেশনের পার্টটা ওনার কাছে আছে, জিএ পলিটিক্যাল ওনার পার্টটা আছে। মিনিস্ট্রি অফ স্টেট স্বাধীন যেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট আছে বিশ্বজিৎ দেববর্মার কাছে। কার কাছে কোন দপ্তর আছে এটি কিন্তু জেনে রাখা খুব খুব দরকার, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এগুলো কিন্তু জেনে যাবে, তোমাদের দরকার লাগবে এগুলো। নেক্সট, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে থেকে সমালোচনা পেলে আপনি কি করবেন? চাকরি পেয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসার যারা আছে তারা যদি সমালোচনা করে আপনি কি করবেন? উত্তর কি? কেউ কিন্তু বলতে যাবে না যে সমালোচনা করলে আমি তার উত্তর দেব, আমি ঝগড়া করবো, এরকম নয়। আমার উপরে স্যারটা যদি আমার সমালোচনা করে, মানে আমি কোনো ভুল করেছি বা অপরাধ যেটি করেছি, আমি ভবিষ্যতে ভুল বা অপরাধ না হয় তাকে সংশোধন করবো এবং নিজেকে আরও গুছিয়ে নেব, যাতে ভবিষ্যতে অফিসার আমার সমালোচনা করতে না পারে, সেইভাবে আমি নিজেকে সাজিয়ে তুলব। খারাপ প্রশ্ন করলেও এটাকে পজিটিভভাবে ভালোভাবে উত্তর দেবে, কিন্তু তারা চেষ্টা করবে তুমি শান্ত থাকতে পারো কিনা, তোমাকে উত্তেজিত করে প্রশ্ন করতে পারে, তুমি শান্ত থাকতে পারো কিনা, কারণ তুমি এমন ডিপার্টমেন্টে গিয়েছো বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, তোমাকে তো শান্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার করা একটা ভুলের কথা বর্ণনা করুন, আপনি কিভাবে তা সামলেছিলেন? আমি নতুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি আগে কোনো কাজ করিনি, এক কথা উত্তর শেষ। এবং যদি কর্মক্ষেত্র করে থাকো, কোনো কি ভুল করেছো সেটা বলতে হবে, সেটা বিরাট বড় একটা কাহিনী চলে আসবে। এতে বলে আমি কোনো আগে কাজ করিনি, আর কাজ করলে এমন কোনো ভুল আমার নজরে আসছে না। তোমাকে কেন চাকরিটা দেব? তোমাতে বেশি কোয়ালিফিকেশন চাকরি বাকরি দেখে না আছে? একটা কমন কোশ্চেন। তুমি মাধ্যমিক পাস হয়ে চাকরি করতে গিয়েছো, 12 পাস হয়ে চাকরি করতে গিয়েছো, এখানে MA পাস আছে, MSc পাস আছে, বিটেক ইঞ্জিনিয়ারিং পাস ওর ছেলে মেয়ে আছে, তোমাকে কেন চাকরিটা দেব? উত্তরটা ঠিক কী দেবে? উত্তরটা কী দেবে? তোমাদের মতো সাজিয়ে করে উত্তর দিতে পারো, আমরা নিজের মতো করে বলছি। সিচুয়েশনাল কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু জিআরবিটিও করেছে, পুলিশ কনস্টেবলও করেছে, ইভেন স্পেশালিস্ট যেটা ইন্টারভিউ হয়েছিল সেখানেও করেছে, এবং তোমাদেরও কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। চাকরিটা কেন দেবো? অ্যাজ এ ফায়ার সার্ভিস দপ্তরের ফায়ারম্যান, যদি ড্রাইভার বলবে ফায়ারম্যান,
নিয়োগের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াগুলি বলা হয়েছিল, ফিজিক্যাল ফিটনেস, আমি ফিজিক্যালি ফিট আছি, মেডিকেল ফিটনেস, আমি মেডিকেলি ফিট আছি, এবং যা যা প্রয়োজন ফায়ার সার্ভিস দপ্তরে চাকরি পাওয়ার জন্য সেই কোয়ালিটি আমার কাছে আছে। এবং নিজেকে আমি সেভাবে প্রস্তুতি করে নিয়েছি যাতে আমাকে চাকরি দেওয়ার পরে যাতে সরকার বা দপ্তরের কোনো ক্ষতি না হয়, এবং আমি আমার প্রাণপণ চেষ্টা দিয়ে আমি আমার সার্ভিস দিয়ে যাব, যাতে দপ্তরের খারাপ ভালো সময় জনসাধারণ ডেভেলপমেন্টে, জনসাধারণের ইমার্জেন্সি পরিস্থিতিতে আমি কাজে আসতে পারি। উল্টে কোশ্চেনটা করতে পারে, তুমি এমটেক পাস, এমএ পাস, তোমার হাই কোয়ালিফিকেশন, ভবিষ্যতে তুমি অন্য চাকরিতে চলে যাবে, এখানে চাকরিতে দিলে লস। আমি তোমাকে চাকরিটা দিলাম, 1 বছর পর চলে গেলে তারপর তো একটা পোস্ট খালি পড়ে থাকলো না, এটা তো আমার একজন কর্মচারী কমে গেল না। সেটারও কিন্তু উত্তর সাজিয়ে নিতে হবে তোমাদের। এখন সেই উত্তরটা কি দেবে? সবাই তো উন্নতি চাই, ডেভেলপমেন্ট চাই। আমি যদি বেটার কিছু পাই অবশ্যই আমি সেটাতে যাব। বেটার কিছু পেলে সেটাতে যাবো না, এটাতেই থেকে যাব, এই চিন্তা ভাবনা করাটা কিন্তু ভুল। এটা কেউই কিন্তু মেনে নেবে না এই উত্তরটা। রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে কি ইনফর্ম করলে তুমি কি করবে? এগুলার উত্তর কি আছে আদৌ? এগুলো উত্তর হলো সিচুয়েশনাল কোশ্চেন, উত্তর তোমার নিজের বানিয়ে দিতে হবে। প্রশ্ন করলো চুপ করে বসে থাকলে, আরে আমি এটা তো পড়ে আসিনি, কোথায় তো বইয়ে তো নেই, এরকম তো হবে না। বই থেকে তো গটবান্ধা কোশ্চেন করবে না তোমাকে, যে বই নিয়ে বসে থাকবে, বই যেটাতে উল্টে পাল্টে কোশ্চেন করবে, এরকম তো নয়। জেরক্স নিয়ে বসে তো উল্টে পাল্টে কোশ্চেন করবে, ত্রিপুরা রাজধানী কি, ত্রিপুরার রাজ্য পাখি কি, এগুলো করবে না বলছি না, কিন্তু ঘুরে ফিরে তোমাকে এই করে কোশ্চেন করবে না। 5টা কোশ্চেন করলে 2টা 3টা 4টা সিচুয়েশনাল কোশ্চেন হবে, একটা হয়তো এমনি হবে। 10টা কোশ্চেন করলে 5টা মিনিমাম সিচুয়েশনাল কোশ্চেন, এই পরিস্থিতি কোশ্চেন হবে, ওয়ার্ক রিলেটেড কোশ্চেন হবে। তারা তো ত্রিপুরা রাজধানী জানার জন্য তোমাকে নিয়ে জানি ফায়ার সার্ভিসের কাজ কী সে বিষয়ে, বা কোনো খারাপ সিচুয়েশন বা ইমার্জেন্সি পরিস্থিতিতে তুমি কীভাবে দপ্তরের ভালো কাজে সহযোগিতা করবে সে বিষয়ে তো তোমার জানতে চাবে। রাস্তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ইনফর্ম করলে তুমি কী করবে? সবচেয়ে প্রথমে আমি যেহেতু দমকল বিভাগীয় কর্মী, আমি অফিসে এ বিষয়ে জানাবো, সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করব, এবং দলগতভাবে আমরা সবাই যাব। এখন আমি যদি একা থাকি তাহলে আমার একার পক্ষে যদি পরিস্থিতি স্বাভাবিক করা যায়, যতটুকু করা যায় ততটুকু করবো। অ্যাটলিস্ট প্রাথমিক চিকিৎসা বা জরুরিকালীন হসপিটালে নিয়ে যাওয়া, সেই কাজটা আমি করতে পারব। ড্রাইভারের কাজ কি? সবাই তো আর ফায়ারম্যানের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, অনেকে ড্রাইভারের ইন্টারভিউ দিতে যাচ্ছে। ড্রাইভারের কাজ কি? এজ এ ফায়ার সার্ভিসে ড্রাইভারের কাজ কি? এজ এ ফায়ার সার্ভিসে ড্রাইভারের কাজ হলো গাড়ি চালানো। সোজা উত্তর। মানে গাড়ি চালাবো, কখন চালাবে? ডিউটি তো থাকবে, ডিউটি নেই, 24 আওয়ার্স নিজেকে সজাগ থাকতে হবে। 8 ঘন্টা গাড়ি চালাবো, তার হয়তো বাড়িতে চলে এসেছি বা মানে আমার শিফট নেই, কিন্তু ইমার্জেন্সি পরিস্থিতিতে আমাকে ফোন করে আমার যেতে হবে। মানে দপ্তরের প্রয়োজনে গাড়ি চালানো রিলেটেড এনি কাজ আমি করব, সেটা আমার সময় হোক, আমার ডিউটির পরে হোক। এবং ড্রাইভার মানে তো গাড়ি চালানো, তুমি তো বলেছো ড্রাইভার মানে তুমি গাড়ি চালাবে, মানে কি অন্য কি কোনো কাজ করবে না? উত্তর হবে হ্যাঁ। ফায়ার সার্ভিস দপ্তর একটা ইমার্জেন্সি দপ্তর। যখন গাড়ি চালানোর পাশাপাশি জল, যেটা গাড়ির ট্যাঙ্কি থেকে আগুন নেভানোর জন্য জলের ব্যবস্থাপনা করা, তারপরে কোনো যে অ্যাক্সিডেন্ট হলে টলি দিয়ে সেই ব্যক্তিকে গাড়িতে তোলা, কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার দিয়ে আগুন নেভানো, সেগুলো আমি করব। মানে ফায়ারম্যান হিসেবে যে যে কাজটি করে সেগুলো কিন্তু আমি এজ এ ড্রাইভার হিসাবে করব, কারণ এটা আমার নৈতিক কর্তব্য। তুমি এই চাকরিটা না পেলে কি করবে? তুমি তো চাকরিটা পাচ্ছ 100% কনফার্ম, নাও পেতে পারো, না পেলে কি করবে? উত্তরটা এমনভাবে সাজিয়ে দেবে যাতে তারা বুঝতে পারে যে চাকরিটা তোমার জন্য কতটুকু প্রয়োজন হবে, চাকরির জন্য কী কী ডেডিকেশন তোমার মধ্যে আছে। আমি চাকরিটা পাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছি, ফিজিক্যালি, মেন্টালি, মেডিকেলি নিজেকে ফিট রেখেছি, নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। এরপর যদি আমার না পাই, ঠিক আগেও এরকম আমার জীবনে এসেছে, সেই কঠিন লড়াই এখন আবার আমার করতে হবে। আবার যেদিন সুযোগ পাবো সেদিন আবার চেষ্টা করবো। তবে আমার ড্রিম, আমি ফায়ার সার্ভিসে চাকরিটা করতে চাই। দেখো 20টা 25টা 30টা ডেপুটেশন দিয়েছো, 40টা ডেপুটেশন দিয়েছো, পরীক্ষা হচ্ছে, রেজাল্ট দিচ্ছে না, তারপর গভর্নমেন্ট সরকার বাধ্য হয়ে পরীক্ষা ক্যান্সেল করে আবার পরীক্ষা দিয়ে রেজাল্ট দিয়েছে। এতগুলি যে যুদ্ধ করেছো তোমরা, সেই যুদ্ধের শেষাশেষিটাকে আসতে হবে না? তাই প্রিপারেশন নিতে হবে, এখন আর ডিলে করে বসে থাকলে চলবে না, কঠোর প্রিপারেশন নিতে হবে। এবং এই ধরনের কোশ্চেন আসলে কীভাবে
নিজেকে উত্তরে কীভাবে নিজেকে তৈরি করবে সেগুলো কিন্তু জানতে হবে। এখন তুমি যে বললে তুমি আগেও অনেক ইন্টারভিউ দিয়েছো, সফলতা পাওনি, কেন, কী কী ইন্টারভিউ দিয়েছো সে বিষয়ে কোশ্চেন করাবে। মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে অনেক সময় এক প্রশ্নতে ইন্টারভিউ শেষ হয়ে যায়, এক প্রশ্নতে ইন্টারভিউ শেষ হয়ে যায়। কীরকম, এটাই তুমি এক্সাম্পল নাও। তুমি চাকরিটা না পেলে কী করবে, উত্তরটা কী দিয়েছো, কঠিন লড়াই করেছো, নিজেকে শারীরিকভাবে মেন্টালি ফিট রেখেছো, এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, ফায়ার সার্ভিস ফায়ারম্যানের ড্রাইভারের কাজ কি সেই বিষয়ে জেনেছো, সে বিষয়ে জানার ইচ্ছা আছে তোমার, উত্তরটা দেবে। আর যদি না পাই তাহলে আগে যেভাবে ইন্টারভিউ দিয়েছো সফলতা পাইনি একটুর জন্য, এবারও আমার ব্যাড লাক, তো ভবিষ্যতে আবার চেষ্টা করবো উত্তরটা দিলে। বলেছো না আগে ইন্টারভিউ পরীক্ষা দিয়েছো, আগে কী কী ইন্টারভিউ পরীক্ষা দিয়েছো, প্রথম কোশ্চেন করলো, এটা থেকে আরেকটা কোশ্চেন বেরিয়ে গেলো, অর্থাৎ একটা কোশ্চেন থেকে লেস বেরোতে থাকলো। রিলেটেড বলবে কনস্টেবল ইন্টারভিউ দিয়েছি, পরীক্ষা দিয়েছি, জিআইবিটি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছি। কনস্টেবল ইন্টারভিউ পরীক্ষা দিয়েছো, পরীক্ষাতে কত মার্কস পেয়েছো, ইন্টারভিউ পরীক্ষাতে কি মেরিট লিস্টে নাম আসেনি কেন, কী কী ত্রুটি ছিল তখন, এখন কি নিজেকে কি ইমপ্রুভ করেছো, আগেরটা যেহেতু সফলতা পাওনি, নতুন করে ফায়ার সার্ভিসের জন্য কী ইমপ্রুভমেন্ট এসেছে, কেনই তোমাকেই আমি চাকরিটা দেব। মানে একটা প্রশ্ন থেকে লেস বেরিয়েতে 10টা কোশ্চেন দাঁড়িয়ে যাবে। অনেক সময় কী হয়, তোমার বিষয়ে কিছু বলো, তখন তুমি বলতে অনেক কিছু বলে বলো, নাম, বাবার নাম, কোথায় থাকো, কী কাজ করো, কী কোয়ালিফিকেশন আছে, এই যে তুমি বলেছো না, এবং এখন কি করে, এই যে তুমি বলেছো এখান থেকে 5টা কোশ্চেন চলে যাবে। নাম, কোয়ালিফিকেশন, এত বেশি কোয়ালিফিকেশন এখানে কেন, এখানে চাকরিটা করলে তোমার লস হয়ে যাবে না, ওই চাকরিটা কেন ছেড়ে দিচ্ছ, তুমি ওই কাজটা কেন ছেড়ে দিচ্ছ, দেখেছো একটা থেকে একটা কোশ্চেন রিলেটেড। অবশ্যই কিন্তু এগুলি মাথায় রাখবে, যত বেশি সাজেগুচ্ছ উত্তর দেওয়ার চেষ্টা করবে সেখান থেকে আরেকটা কোশ্চেন বেরোবে। ফায়ারম্যানের কাজকে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতে সবাই জানে ফায়ারম্যানের কাজকে। ফায়ারম্যান হিসাবে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিটা পেলে ফায়ারম্যান হিসাবে জয়েন করব, তাহলে কাজ কি, নামেতেই কাজ লুকিয়ে আছে। ইমার্জেন্সি সার্ভিসে দলগতভাবে, টিমওয়ার্কভাবে বা এককভাবে জনসচেতনতা তৈরি করব। কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হলে, আগুন বা ফায়ার অ্যাক্সিডেন্ট কিংবা রোড অ্যাক্সিডেন্ট হলে সেখানে যাব, সেখানে গিয়ে জরুরি চিকিৎসা পরিষেবার যেটা দরকার সেটা করব। অবশ্যই টিম হিসাবে যাব বা সিঙ্গেল হিসাবে, যেমনই হই তখন পরিস্থিতি যেটা বাধ্য করে সেই হিসাবেই আমরা করব। অর্থাৎ জনসচেতনতা তৈরি করা, ইমার্জেন্সি পরিস্থিতিতে সরকারের যাতে কোনো ক্ষতি নয়, জনসাধারণ যাতে কোনো ক্ষতি নয় সে বিষয়ে তদারকি করে, সে বিষয়ে সার্ভিস দেওয়া। আগুন যদি নিবে বা আগুন লাগলে আগুন নেভানোর ব্যবস্থাপনা করা, যারা ইনজার্ড হয়েছে তাদের সঠিক পরিষেবা দেওয়া, এগুলো ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি সার্ভিসের কাজ। ফায়ার সার্ভিস মানে শুধু ফায়ার রিলেটেড নয়, সেটা কিন্তু ইমার্জেন্সি সার্ভিসে চলে এসেছে। ইমার্জেন্সি সার্ভিস কোনগুলি, ফায়ারের ইমার্জেন্সি দপ্তরে চাকরি করতে এসেছো, ইমার্জেন্সি সার্ভিস কোনগুলি সেগুলি তো তোমার জানতে হবে, সেগুলি তুমি জানবে না করে বলে দিলে তো হবে না। ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট পড়তে পারে, ফায়ার অ্যাক্সিডেন্ট পড়তে পারে, কোনো দুর্ঘটনা ঘটলো, কেউ কোনো প্রকার কাজ করতে গেল, বিল্ডিং ভেঙে গেল, পড়ে গেল, বিল্ডিং থেকে কেউ নিচে পড়ে গেল, সেইগুলো ইমার্জেন্সি কাজের মধ্যে পড়ে। তাছাড়া যদি কোনো আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্ব অনেক বেশি। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, তুফানের ক্ষতিগ্রস্ত হতে পারে, জীবনহানি হতে পারে, সবাইকে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা, সেগুলো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরের কাজের আতায় কিন্তু পড়ে, বা এটি ইমার্জেন্সি কাজে কিন্তু পড়ে, ইমার্জেন্সি সার্ভিস। এবং ত্রিপুরার ইমার্জেন্সি সার্ভিস সাথে জড়িত কিছু দপ্তর যদি জানতে চাই সেগুলো কি বলতে পারবে? প্রথমেই তো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তর আছে, আর কি কোনো দপ্তর আছে যারা ইমার্জেন্সি সার্ভিস 24 আওয়ার সার্ভিস দিতে হয়? আছে, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, হোম ডিপার্টমেন্ট যারা TSR 24 আওয়ার্স কিন্তু সার্ভিস দিতে হয়। হ্যাঁ, শিফটে দিতে হয়, কিন্তু কেউ না কেউ কিন্তু সজাগ থাকে আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখার জন্য। হেলথ ডিপার্টমেন্ট, হসপিটালে
24 আওয়ার্স কিন্তু হসপিটাল খোলা থাকে, কেউ না কেউ থাকে সার্ভিস দেওয়ার জন্য। এটা কিন্তু 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস। আর এটা হচ্ছে বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরেও কিন্তু 24 আওয়ার্স বিদ্যুৎ দপ্তরে যে সাবস্টেশনগুলো আছে, যেখানে মেনটেন্সে কাজ করে, তারা কিন্তু উপস্থিত থাকতে হয়। মেইন অফিস হয়তো বন্ধ থাকবে, সাবস্টেশন বা লাইনম্যানরা কিন্তু থাকে, কারণ কুম্বালা কারেন্টে কোনো দুর্যোগ হয় কী হয় সেটা তো থাকতে হবে। এগুলো হলো ত্রিপুরার ইমার্জেন্সি দপ্তরগুলো। এখন দেখবে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে 10টা থেকে 9:30 থেকে 6টা পর্যন্ত ডিউটি, শনিবার বন্ধ এক্সট্রা, ফার্স্ট স্যাটারডে থার্ড স্যাটারডেও বন্ধ, প্রত্যেক শনিবারই বন্ধ। তোমরা কি জানো বিদ্যুৎ দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট 9:30 থেকে 6টা পর্যন্ত ডিউটি নেয়? তাদের ডিউটি হলো 10টা থেকে 5:30, এবং তাদের শনিবার বন্ধ থাকে না। খুব ইন্টারেস্টিং না? কারণ বিদ্যুৎ দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট এটা ইমার্জেন্সি দপ্তর। পিডাব্লিউডিবিতে ডিডাব্লিউএস এর পার্টটা এটা ইমার্জেন্সি, তাদেরও কিন্তু যেতে হয় শনিবারে। তাই তোমরা যদি বলো সরকারি অফিস টাইম কয়টা, সবার জন্য কিন্তু 9:30 6টা না, অনেকের জন্য 10টা 5:30। আর তোমরা যেখানে চাকরি পাবে পুলিশে বা ফায়ার সার্ভিসে, তোমাদের তো 24 আওয়ার ডিউটি, শিফটে ডিউটি, 8 ঘন্টা ডিউটি। কেউ সকাল 10টা থেকে শুরু করলো, 8টা পর্যন্ত 6টা পর্যন্ত করলো, কেউ 6টা থেকে 2টা পর্যন্ত করলো, কেউ 2টা থেকে আবার 10টা পর্যন্ত করলো। শিফটে ডিউটি, কেউ সকাল 8টায় গেলো, বিকাল 4টায় আসলো, কেউ বিকাল 4টায় গেলো, তারপর এখানে 8 ঘন্টা ডিউটি করে আসলো, তারপর আরেকজন সকাল রাত্র 12টা গেলো, বা আরেকজন রাত্রে 10টায় গেলো, সকাল 6টায় ফিরলো। 8 ঘন্টা করে শিফটে কিন্তু ডিউটি করতে হচ্ছে। ইভেন অনেক সময় 2-3টা শিফটও কিন্তু ডিউটি করতে হয়, যেহেতু ইমার্জেন্সি দপ্তর, সেখানে কোনো অফিস আওয়ার বা অফিস টাইমিং নেই। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পেজটা ফলো করে নেবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, পরবর্তী আপডেট নিয়ে আসবো ইমার্জেন্সি দপ্তরের, ফায়ার সার্ভিস ইমার্জেন্সি দপ্তরের কোশ্চেন নিয়ে, স্ট্রাকচার নিয়ে। এই ধরনের কোশ্চেনগুলা যেমন আমাদের মন্ত্রী বিষয়ে জানলাম, আমাদের জেলা বিষয়ে জানলাম, টুরিস্ট প্লেস বিষয়ে জানলাম, আগে কোনো ইন্টারভিউ দিয়েছো কি না, তোমাকে চাকরিটা আমরা কেন দেবো, ঠিক আছে, তারপরে তোমার কাজ কি তোমার, হ্যাঁ, তোমার থেকে বেশি কোয়ালিফিকেশন আছে তাদের কেন দেবো না, কর্মক্ষেত্রে কোনো ভুল করেছো কি না, ঊর্ধ্বতন কথার সাথে সমালোচনা তুমি কী করবে, ত্রিপুরা টুরিস্ট প্লেসগুলো, মানে এগুলো কিন্তু স্পেশাল এক্সিকিউটিভগুলোকেও কিন্তু রিলেটেড। শুধু ফায়ার সার্ভিসের কোনো কোশ্চেন আনবে না, স্পেশাল এক্সিকিউটিভের কোশ্চেন আসবে। তাই এই ধরনের ভিডিও যদি লাগে তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা খুব খুশি হব, এবং পরবর্তী এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা মিলিয়ে নিও ইন্টারভিউ যখন হবে না, এই ধরনের কোশ্চেনই তোমাদের ফলো করতে হবে, এই ধরনের কোশ্চেন স্ট্রাকচারই তোমাদের কাছে আসবে। স্পেশাল এক্সিকিউটিভ একবার ক্যান্সেল হয়েছে, একটু ধৈর্য ধরো, বারবার ক্যান্সেল করবে না, আইনি দিকটা একটু গুছিয়ে নিচ্ছে, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। তোমাদের ইন্টারভিউ কিন্তু এইভাবেই কোশ্চেন স্ট্রাকচার তৈরি করা হবে, বিভিন্ন ফুল ফর্মগুলো জানতে হবে, বিভিন্ন মিনিস্টারের নামগুলো জানতে হবে, কে কোন দপ্তরে আছে সেটা জানতে হবে, ত্রিপুরা টুরিস্ট প্লেসগুলো যেগুলো আছে সেইগুলো বিষয়ে জানবে, এবং আমাদের নদী পাহাড় পর্বত বিষয়ে জানবে, তোমার ডিস্ট্রিক্ট বিষয়ে জানবে, তোমার এসপি এসডিএম ডিএম হিসাবে কী কাজ সেগুলো তোমরা জানবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নই তোমাদের করা হবে, স্পেশাল এক্সিকিউটিভ যারা আছে এই ধরনের কোশ্চেনই তোমাদের করা হবে। তো ফায়ার সার্ভিসের কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চেন করা হবে, যেটা ইমার্জেন্সি সার্ভিসের সাথে সরাসরি জড়িত। তাই নিজেকে প্রস্তুত হও, ভালোভাবে স্টাডি করো, আশা করছি শেষ হাসিটা তোমার মুখেই আসবে। আর স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনেরা একটু ওয়েট করো, আইনি দিকটা মিটিয়ে নিয়ে খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে। ধন্যবাদ।